আজ আপনাদের একটি টিভি সাক্ষাৎকারে মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইন্ডি জোট এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি রূপরেখা নিতে চলেছে বা কী অবস্থার পরিবর্তন হতে চলেছে এই দুটো দলের, একটা টিএমসির দল একটা ইন্ডি জোটের, সেই নিয়ে একটু আলোচনা করব। আলোচনার বিষয়টি খুব গম্ভীর, ভালো করে মন দিয়ে শুনবেন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবে, আর আমরা যদি না ভাবি আগামী প্রজন্মকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। তাই তাদের সাহায্যের জন্য আমাদের ভাবতেই হবে। আসছি বিস্তারিত প্রতিবেদনে। একটি টিভি সাক্ষাৎকারে কয়েকদিন আগে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বেশ কয়েকটি কথার উল্লেখ করেছেন, যে কথাগুলির যদি তার মিনিং করা হয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখুন, এই কথাগুলির পরে, মানে ওই টিভি সাক্ষাৎকারটির পরে ক্যামাক স্ট্রিটে যারা যাতায়াত করতেন তাদের আনাগোনাটা কিন্তু কমে গেছে। আর যারা এই বাইপাসের ধারে তৃণমূল অফিসে সপ্তাহে একদিন দুদিন যেতেন, তারা কিন্তু এখন রেগুলার কোর্সে আবার যাতায়াত শুরু করেছেন। কি হয়েছে? তিনি বলেছেন যে তিনি যে সমীকরণ তৈরি করেছেন দলের মধ্যে, সেই সমীকরণের ফলে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই দলের শেষ কথা, মানে টিএমসি দলটির তিনি শেষ কথা। 26-এর নির্বাচনকে মাথায় রেখে তিনি কিন্তু এখন থেকেই ঘর গোছানোর খেলাটা শুরু করে দিয়েছেন। দেখুন, এটা তো মানতেই হবে যে মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেস একেবারেই মানে খেই হারিয়ে ফেলবে, মানে গোত্তা খেয়ে পড়বে আর কি। এটা তো স্বাভাবিক, কিন্তু এটাও তো ঠিক যে মানে জীবনভর একটা ব্যক্তি নির্ভর একটি দল চলতে পারে না। এবং সেটাও তিনি অনেক পোড়খাওয়া অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, তিনি তো এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝবেন। তবুও এই জায়গাটায় কিন্তু তিনি অনেক কিছুকে থামিয়ে দিয়েছেন, যেটা আরজিকর পরবর্তী কাণ্ডে যেসব জিনিসগুলি হয়েছে পশ্চিমবাংলায়, সেটাতে কিন্তু তিনি প্রায় জয়ী হয়েছেন। বিরোধীদের পালের হাওয়া তিনি কেড়ে নিয়েছেন। দেখুন, এত বড় একটা আন্দোলনকে থামিয়ে দেওয়া, তারপরে উপনির্বাচনে জয়লাভ করা, 6-6 একটি বিজেপির সিট ছিল, সেটিও তাদের হাত থেকে কেড়ে নেওয়া, চারটিখানি কথা নয়। এখন অনেকেই বলবেন যে ভোট তো পশ্চিমবঙ্গে হয় না, ভোট যেভাবে হয় সবাই জানে, কিন্তু তবুও ফলাফলটাই শেষ কথা, ফলাফলের দিকে তাকিয়েই সেটা বলবো। আর এই যে আরজিকর পরবর্তী কাণ্ডে পশ্চিমবাংলায় একটা মানে দলের মধ্যে থেকেই একটা আওয়াজ উঠছিল যে একজন মানে অন্য কাউকে মানে মমতা ব্যানার্জির উত্তরসূরি হিসাবে বেছে নেওয়ার জন্য অনেকেই বলাবলি করছিলেন, অনেকেই জয়গান গাইছিলেন কারো। তো সেই জায়গাগুলিও কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ওই প্যাক করে যারা শব্দ করে ফোনও তাদের ধরবেন না, তাদের কোনো কথার উত্তর দেবেন না। মানে এটা একদিকে কিন্তু তাদের দলকে সমৃদ্ধই হলো, মানে টিএমসি দলটি সমৃদ্ধ হলো, কিন্তু সাধারণ মানুষের মনে কতটা দানা বাঁধতে পারলো, গাঁথতে পারলো, সেটা আমি বলছি না, বলতে পারবও না। কারণ যদি প্রকৃত অর্থে 26-এ প্রকৃত অর্থে ভোট করাতে পারে বিজেপি বা বিরোধী দলগুলি, তাহলে ভোটের চেহারা পাল্টে যেতে পারে, এটা নিশ্চিত। কারণ ভোটটা যদি সেইভাবে হয়, মানে করাতে পারে। তাছাড়া 26-এর দামামা বাজিয়ে দিয়েছেন তিনি, দলের যে একচ্ছত্র অধিপতি তিনি, তার কথাতেই দল চলবে। অনেক পুরনো লোক যারা ছিলেন
সাইড লাইনে চলে গেছিলেন, আমি আগের একটা এপিসোডে বলেছি। এখন কিন্তু সুব্রত বক্সির হাত ধরেই আবার তাদের আনাগোনা শুরু হয়েছে। যারা সপ্তাহে একদিনও পার্টি অফিসে যেতেন না, তারা এখন প্রায় দিনই আবার পার্টি অফিসের ওই বাইপাসের তৃণমূল পার্টি অফিসে যাওয়া শুরু করেছেন। রাদার ক্যামাক স্ট্রিট কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি বিস্তারিত আর এখানে কিছু বলবো না, যারা বোঝার তারা বুঝে যাবেন। তো ক্যামাক স্ট্রিট ফাঁকা হয়ে যাওয়ার পিছনে অনেকেই অনেক রকম কথা বলছেন, সেসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। তবে প্যারালালি দলের মধ্যে মানে যে একটা মানে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল, সেটার কিন্তু জবনিকা পাত হয়ে গেছে এই সেদিনের ইয়েতে। এটা গেল টিএমসি দলের একটা ব্যাপার। এবার আসি ইন্ডি জোটের। দেখুন, ইন্ডি জোটের তিনি সেদিন ওই টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পশ্চিমবাংলায় বসে ইন্ডি জোটকে তিনি ঠিক করে দিতে পারেন, তিনি রাজি আছেন ইন্ডি জোটের হাল ধরতে। দেখুন, ইন্ডি জোটটা যখন তৈরি হয়, ইন্ডি জোটটা তৈরি হয় অ্যাকচুয়ালি এই বিজেপিকে কোনো রকমভাবে বাধা দেওয়ার জন্য, মানে ভোটের মধ্যে বাধা দেওয়ার জন্য। এছাড়া ইন্ডি জোটের কি কোনো সাংগঠনিক শক্তি আছে? ইন্ডি জোট, এই যে বিভিন্ন এতগুলি মুখ্যমন্ত্রী মিলে যে জোট, তাদের কি কোনো সাংগঠনিক শক্তি আছে? নেই। কারণ কংগ্রেস যদি বিজেপির সঙ্গে একা একা লড়ে, সব জায়গায় হারে। আপনারা দেখে থাকবেন, হরিয়ানা বলেন, মহারাষ্ট্র বলেন, যেখানে মানে ছোটোখাটো ইলেকশন হলেও কংগ্রেসের সঙ্গে বিজেপি যদি লড়ে, বিজেপি আর কংগ্রেস যদি 1:1 লড়াই হয়, দেখবেন যে বিজেপি মাত করে দেয়, মানে বিজেপি জিতে যায়, কংগ্রেস পারে না। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে ডাইরেক্টলি কংগ্রেসের সঙ্গে লড়তে হচ্ছে না, কিন্তু অন্য কোনো দলের সঙ্গে লড়তে হচ্ছে বিজেপিকে, সেখানে কিন্তু বিজেপি বেকায়দায় পড়ে যাচ্ছে, অনেক সিট হারিয়েও ফেলছে। তো এবার ওই ব্যাপারটা হলো এই যে আমি মানে স্ট্রাইকার এন্ডে, আমি নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকবো কংগ্রেস, আর অন্যরা স্ট্রাইকিং এন্ডে 4-6 মারবে, তারপরে যখন জিতে যাবে তখন আমি গিয়ে সেলফি তুলব। ওই নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলাম বলেই আমাকে সেলফি তুলতে হবে। তো রাহুল গান্ধী এই জিনিসগুলি বা প্রিয়াঙ্কা গান্ধীর এই জিনিসগুলি কিন্তু এখন কেউ আর সেভাবে মেনে নিতে পারছেন না। কিন্তু তবুও 100-র কাছাকাছি সিট কংগ্রেসের আছে লোকসভাতে। তো এই জায়গাটায় ফেলে দেওয়ার মতো জায়গা নেই যে কংগ্রেসকে ফেলে দিয়ে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকেই মানতে হবে। এখন তো আবার বোনও গিয়ে, এই যে রিসেন্ট ইলেকশনের বোনও গিয়ে যোগদান করলো। তো ভাই বোনের যে শক্তি, আমি এইটা নিয়ে আগেও একটা এপিসোড করেছি, দেখবেন যে ভাই বোনের শক্তি কিন্তু এবার বিজেপিকে বেকায়দা, আগামী দিনে বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে। তো এবার কি হচ্ছে, এই যে ইন্ডি জোটের মধ্যে শারদ পাওয়ার বলেন আর ওই কেজরিওয়ালই বলেন, তারা কিন্তু আস্তে আস্তে মেনে নিচ্ছে যে মমতা ব্যানার্জির ইয়েটা দরকার, মমতা ব্যানার্জির অধিনায়কত্ব দরকার। তো এই অধিনায়কত্ব দরকারের ব্যাপারটা সবাই তো মানছে না রাহুল গান্ধীও নিজেও, কারণ সে মানবে না। আজকে কংগ্রেস যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কি করে টিএমসিকে মানতে পারে না। টিএমসির যদি অধিনায়ক টিএমসির হয়, মানে দলনেতা, এই ইন্ডি জোটের নেতা, যেটা মমতা ব্যানার্জি সেদিন বলেছেন যে আমি রাজি আছি, আমি রাজ্য থেকেই সেটা চালিয়ে দিতে পারবো। দেখুন, বিজেপিকে নিজের রাজ্যে যেভাবে উনি দুর্মুষ করছেন বা দুর্মুষ করেছেন, এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরেও 6-6 করেছেন, বিজয় রথ তাদের থামিয়ে দিতে পারেন একমাত্র তিনি, এটা কিন্তু পরিষ্কার। আর পশ্চিমবাংলাতেও এক্ষেত্রে আবার অনেক মন্তব্য আছে, সে মন্তব্যগুলিও বলি। যেমন অধীর চৌধুরী থেকে, রাহুল গান্ধী থেকে অনেকেই মন্তব্য করেন, আরও অনেকেই আছেন, অনেক, শুধু আমি এদের কথা বলবো না, সাধারণ পাবলিকও অনেক মন্তব্য করেন। যেমন অধীর চৌধুরীর একটা মন্তব্যই বলি, তিনি বলেন যে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য, বিরোধী জোটের যে ইন্ডি জোট, এই জোটটাকে ঘেঁটে দেওয়ার জন্যই নাকি মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করা হয়। ভালো করে ভাববেন, এটা কিন্তু অধীর চৌধুরীর কথা। আবার অন্যদিকে অনেকের অনেক কথা শোনা যায় যে পশ্চিমবাংলায় বিজেপির সঙ্গে, মানে পশ্চিমবাংলার বিজেপি না, পশ্চিমবাংলার টিএমসির সঙ্গে সেন্ট্রাল বিজেপির একটা ভালো রকমের
রফা আছে, যে রফাতে সেন্ট্রাল এজেন্সি ইডি সিবিআইকে সেইভাবে কাজে লাগতে দেয় না। আর কাজে লাগতে দেয় না বলেই সব কিছুই আস্তে 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 ধামাচাপা পড়ে যায়। সেটা আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না, কারণ আমরা বলতে পারি না, নেতারা বলতে পারে। নেতারা বলতে পেরেও তারা হাত গুটিয়ে নেয়, বলার মানে সুযোগ থাকলেও বলে না। অধীর চৌধুরী বলেছিলেন বটে, কিন্তু সেটা কেউ খুব একটা আমল দেননি। কিন্তু মমতা ব্যানার্জি নিজেই এখন ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি ইন্ডি জোটের প্রধান হতে চাই বা প্রধান হতে পারি, চাই না পারি। তো এবার ইন্ডি জোটের ব্যাপার, কারণ ইন্ডি জোট এখনও পর্যন্ত এতদিন হয়ে গেল, তারা কিন্তু কোনো কমন এজেন্ডা, সবগুলি দলের কমন এজেন্ডা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়নি, এখনও পর্যন্ত দেয়নি। আমরা জানি না যে এই যে ইন্ডি জোট তাদের কী এজেন্ডা আছে, এই যে আগামী দিনে মানুষকে কি তারা সাহায্য করতে পারে, কি উপকারে আসতে পারে, বা দেশের কি উন্নয়নের জন্য তারা কি করতে পারে, এটা কিন্তু আমরা জানতে পারি না বা পারিনি, এখনও পর্যন্ত যায়নি। মমতা ব্যানার্জি সেদিন এটাও বলেছেন যে পার্লামেন্টে শুধু ওই আদানিদের কথা, আদানির প্রসঙ্গ তুলে করব, মানুষ চাকরি নেই, জিনিসপত্রের দাম, অগ্নিমূল্য, এসব নিয়েও তো প্রশ্ন তোলা উচিত। একদম বাস্তবিক কথাই তিনি বলেছেন যে শুধু আদানি আম্বানি নিয়ে তো চললে হবে না, এটা চলতেই থাকবে, কিন্তু সাধারণ লোকের কর্মসংস্থান কোথায়? বিজেপিকে সেইটা প্রশ্ন করতে হবে, চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে যে কর্মসংস্থান কোথায়? মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি এত কেন হচ্ছে? পেট্রোল ডিজেলের দাম আবার কিন্তু বেড়ে গেছে। তো এই সব জিনিসগুলি কেন কোশ্চেন উঠছে না? বাস্তবিকই তিনি সঠিক কোশ্চেনই করেছেন, সঠিক প্রশ্নই তুলেছেন যে ইন্ডি জোটকে কিন্তু টিকে থাকতে গেলে এই ধরনের কিন্তু কোশ্চেন করতে হবে এবং সরকারকে বিব্রত করতে হবে। আজকে কংগ্রেসকেও তো অনেক ব্যাপার, কংগ্রেসও তো প্রচুর মানে কি বলবো, ওটা 2 নম্বরই বলবো আর কি, 2 নম্বরই কেসে তো ফেঁসে আছে, মা বেটা সবাই ফেঁসে আছে। তারাই বা গলা জোরে বলবে কি করে? তার মধ্যে কংগ্রেস তো ওই গান্ধী পরিবার ছাড়া চলবেও না। সেই জন্য সেই জায়গাটাতে নতুন করে যে কংগ্রেস তৈরি হবে, নতুন কংগ্রেসের সেই সৃষ্টিটাও হতে পারে না, কারণ কোনো নতুন নেতা তৈরি হতে পারে না। আমরা মাঝখানে ওই মল্লিকার্জুন খাড়গে, সুরজবালা, এসব কিছু নাম জানতাম, এখন কিন্তু তারাও সাইড লাইনে এখন প্রায় দেখাই যায় না। ওই ভাই বোন, এখন আবার বোন নতুন করে জিতে আসলো, এরা মিলেই কিন্তু ওই সংসদে কোশ্চেন অ্যান্সার যাই হয় ওখানে তারাই পার্টিসিপেট করে। আর কি বলে না বলে, অনেকেই তো মানে রাহুল গান্ধীকে তো পাপ্পু তো আর এমনি বলে না, পাপ্পু বলার পিছনে অনেক কারণ আছে। যাই হোক, তো এইসব ব্যাপার নিয়ে আমার মনে হয় ইন্ডি জোটের যদি সমন্বয় হয়, সমঝোতা হয়, তাহলে মাননীয়া মমতা ব্যানার্জিকে দলের নেতা বানিয়ে দেওয়াটা, মানে যেটা উনি হতে চাইছেন আগামী দিনে, মনে হয় ইন্ডি জোটের পক্ষে ভালোই হবে। ইন্ডি জোটের পক্ষে দেখুন ভালো হবে কি হবে তা জানি না, তবে এখনকার যে পরিস্থিতি আছে, বিজেপি সরকার কিন্তু এই মুহূর্তে সেই রকম কোনো পরিস্থিতি নেই যে বিজেপি সরকার বা মানে এনডিএ সরকার, নট বিজেপি সরকার, এনডিএ সরকার এই মুহূর্তে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে তা নয়। কারণ হরিয়ানা আর এই মহারাষ্ট্রে একটা বিপুল সংখ্যক জয় পাওয়ার ফলে দেশের মানুষের কাছে কিন্তু বিজেপির গ্রহণযোগ্যতাটা বেড়ে গেছে। দেখুন, ভোট যেভাবেই হোক, জয়টাই হচ্ছে আসল কথা। এবার এই জায়গাগুলিতে মানতে হবে। আমি এই যে এর আগে একটা এপিসোড করেছিলাম যে 6.5 ঘন্টায় 76 লক্ষ ভোট পড়েছে মহারাষ্ট্রে, কী করে সম্ভব? 1 মিনিট করেও যদি একটা ভোট দেওয়া হয় তাহলে কত সময় লাগে? 11.5 ঘন্টা সময় লাগে, সেখানে 6.5 ঘন্টায় কী করে সম্ভব হলো? আর একটা ভোট 1 মিনিটে হয় না, অনেকটা সময় লাগে। 1 মিনিটে কোনো মতেই একটা ভোট করা সম্ভব নয়। তো যাই হোক, তো এই যে বললাম যে নমুনা একটা দিলাম যে ভোট কী করে হয়, সেরকম পশ্চিমবাংলাও এরকমই হয়, ওই সব রাজ্যগুলিতেও এরকম হয়। সুতরাং কেউ ধোয়া তুলসী পাতা নয়, সাধারণ লোক আমরা, পাবলিক যারা, আমরা মূর্খ। আমাদের ওই যে ভোট, আমাদের ভোটটার মূল্য, আমরা ভোট দিই বলেই তো ওই সব হয়। সরকার গঠন হয়, সরকার গঠনের পরে তারপরে শুরু হয় ভ্রষ্টাচারের খেলা, সেই সব খেলা আমাদের দেখতে হয়। আমরা ভোট দিয়ে নির্বাচিত করে সরকার নিয়ে আসার পরে
তারপরে আমরা আর কোশ্চেন করার মতো জায়গায় থাকি না। তাহলে আমাদের গুম হয়ে যেতে হবে, আমাদের চাকরি চলে যাবে, কাজ চলে যাবে, হয়তো জীবনটাও চলে যাবে। তো আমরা আর কোশ্চেন করতে পারি না। এই জায়গাটা আমরা কবে ফিরে পাবো যে আমাদের ভোটে তোমরা আসছো অথচ আমাদেরকে তোমাদের কোশ্চেন করতে গেলে আমরা খারাপ হয়ে যাচ্ছি, আমাদের তখন চড়থাপ্পড় খেতে হয় এবং জীবনটাও বহু ক্ষেত্রে জীবনও চলে যেতে হয়। এই যে যেমন আরটিআই বলে একটা আছে, আরটিআই, রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন মানে আমার ইনফরমেশনের দায়িত্ব আছে, তোমাকে দিতে হবে। এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কত লোক মারা গেছে জানেন? কত আরটিআই অ্যাক্টিভিস্ট মারা গেছেন এই ভারতবর্ষে? আমার জানার অধিকার আছে, আমি জানতে চেয়ে আমাকে মেরে ফেলা হচ্ছে। তো সুতরাং এটা কি? এ ধরনের ভণ্ডামি আমরা কতদিন সহ্য করব? আমাদের ভোটে নির্বাচিত সরকার আমাদেরকে চোখ রাঙাবে, এর ভণ্ডামি আমরা কতদিন সহ্য করব? এর থেকে আমাদের বেরিয়ে আসার কি কোনো রাস্তা নেই? আমি আজকে আমার দর্শক বন্ধুর কাছে এটাই কোশ্চেন যে আমরা যে ভোটটা দিই, আমাদের ভোটে পরে আমাদের কি অধিকার নেই সরকারকে কোশ্চেন করার? সরকার যদি সঠিক কাজ করে নিশ্চয়ই সেটাতে আমরা যেমন বাহবা জানাই, তেমনি সরকার যদি ভুল কাজও করে সেটাও আমাদের সরকারকে জানানো উচিত। এবং সেটার যদি কোনো ফোরাম তৈরি করতে পারে সরকার, সেখানে যাওয়া উচিত আমাদের। আমরা সেভাবে জানাতে পারি যে একটা ফোরাম হলো এবং সেই ফোরামে অবাধ যাতায়াত থাকবে, যারা কমপ্লেন করবে তাদের সঙ্গে সহমর্মিতা থাকতে হবে সরকারের। এই নয় যে কমপ্লেন করলাম বলে আমি তার শত্রু হয়ে গেলাম, তা নয়। তো যাই হোক, আমরা কতদিন আর মার খাবো? এখন আমরা দেখি যে আগামী দিনে টিএমসির হুমায়ুন কবিরদের কি অবস্থা হয়। আর যারা এখন বর্তমানে টিএমসির ওখানে যাচ্ছেন, সুব্রত বক্সির দরবারে হানা দিচ্ছেন আনন্দ সহকারে, আবার সুব্রত বক্সি কাজে নেমে পড়েছেন। বছরখানেক বা বছর দেড়েক আগে উনি কিন্তু বলেছিলেন আমি কাজ করতে চাই না, অনেক হয়ে গেছে, এখন একটু নিষ্কৃতি চাই। তিনি সরে যেতে চেয়েছিলেন। এবার কিন্তু আবার নতুন উদ্যমে কাজ শুরু করলেন। সুতরাং বুঝতে হবে যে ব্যথাটা কোথায় ছিল। ব্যথাটা যেখানে ছিল সেই ব্যথাটা কি মাননীয়া সরাতে পেরেছেন সিনিয়র কর্মীদের কাছ থেকে? সিনিয়র কর্মীদের বুকের মধ্যে যে ব্যথা, টিএমসির সিনিয়র কর্মী যারা ছিলেন, ববি হাকিম থেকে শুরু করে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে আরও যারা যারা আছেন, তাদের বুকের ব্যথাটা কি সরেছে বা কিছুটা কমেছে? কম করতে পেরেছেন? যদি কম করতে পারে খুব ভালো। আর এদিকে যদি ইন্ডি জোট আমাদের মুখ্যমন্ত্রীকে ডেকে নেন, মাননীয়া মমতা ব্যানার্জিকে ডেকে নেন দলের ইন্ডি জোটের স্বার্থে, আমরা সবই দেখব। আমরা সাধারণ মানুষ, ভোটটা দিয়ে আমাদের অধিকার শেষ, তারপরে আমাদের দেখা ছাড়া আর কিছু থাকে না। তো সেই দেখাই আমরা দেখব আগামী দিনে কি হতে চলেছে। আপনারাও দেখুন, সাথে থাকুন। আর একটা কথা বলে নিই, এই যে ভ্রষ্টাচার মুক্ত ভারতের ডাক দিয়েছিল বিজেপি, আগামী দিনে আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে আমরা কি সত্যি ভ্রষ্টাচার মুক্ত হয়েছি না আরও ভ্রষ্টাচারে জড়িয়ে গেছি। যদি আমার টপিক ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি একটু মোটিভেটেড হব। আর পাশে বেল আইকনটি চাপ দিলে আমার ভিডিওগুলি আসলে আপনারা পেয়ে যাবেন। আমি একটু আলাদা রকমের অ্যানালিসিস করে আপনাদের প্রতিবেদন পেশ করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা আমাদের কিন্তু খুব জরুরি। নমস্কার।